অস্থিরতা শুরু হয়েছে। এবং এই যে অস্থিরতা, এটার মেয়াদকাল প্রায় পুরো মাস ধরে চলছে। অর্থাৎ মে মাসের ১ম সপ্তাহ থেকেই একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত কেউ বর্তমান সরকারের পদত্যাগ দাবি করিনি। আমরা এখন পর্যন্ত বর্তমান সরকারের যিনি প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার বিদায় হোক, তিনি চলে যান, নতুন একটি সরকার আসুক, এরকম দাবি কেউ কখনো আজ অবধি করেননি। সরকার কিছু কাজ করার চেষ্টা করছে। কিছু সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করছে। তাদের কিছু ব্যর্থতা আছে এবং তাদের ভাষ্যমতে বেশ কিছু সফলতা আছে। আমাদের জীবন যে পর্যায়ে এখন একেবারে রীতিমতো উষ্ঠাগত, বিশেষ করে অর্থনৈতিক সংকটে। তো সেখানে যখন সরকার বলার চেষ্টা করছেন যে তারা পুরো অর্থ ব্যবস্থাটাকে ঢেলে সাজিয়েছেন, একটা স্থিতি অবস্থার মধ্যে চলে এসেছে। এই কথাগুলো আমাদের সকলের কানে বাধে, বুকের মধ্যে আঘাত হানে। এর কারণ হলো আমরা যারা সাধারণ জনগণ কাজকর্ম করছি, পরিবারের জন্য আয় উপার্জন করার চেষ্টা করছি, ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি, আমরা টের পাচ্ছি জীবন এখানে কতটা কঠিন, কতটা নির্মম এবং কতটা নিষ্ঠুর। ক্ষমতার যারা অন্দরমহলে আছেন, তারা যদি রাজধানী সহ সারা বাংলাদেশের পশুর হাটগুলোতে যেতেন, তারা যদি নিউ মার্কেটে যেতেন, মোহাম্মদপুর কাঁচা বাজারে যেতেন এবং অন্যান্য যে সকল প্রান্তিক গ্রাম্য বাজারগুলো রয়েছে, সেখানে যেতেন এবং ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষি শুনতে পেতেন এবং তারা যদি ঢাকা শহরের কয়েকটি বস্তিতে যেতেন, তাহলে তাদের যে অর্থনীতির অবস্থা, এটা যেভাবে বুঝতে পারতেন আর আগের সরকারের সময়ে জনগণ কেমন ছিল সেই জিনিসটিও তারা অনুধাবন করতে পারতেন। অন্যদিকে আমাদের মধ্যে যাদের একেবারে পেটের চিন্তা এই মুহূর্তে একটু কম, তাদের মস্তিষ্কে কতগুলো ভয় এই সরকার ঢুকিয়ে দিয়েছে। সেটি হলো যে এই সরকার কতদিন থাকবেন, তারপর কবে যাবেন, নির্বাচন কবে দেবেন। এরকম চিন্তা চেতনা সমাজের একটা বিশেষ শ্রেণী যাদের আসলে পেটের যে খাবারের চিন্তা এটা তুলনামূলকভাবে কম। তো এই মানুষগুলো চিন্তা করছেন যে ইলেকশন কবে হবে, এটা হবে, এটা হবে এবং সেখানে সরকারের নানা রকম টালবাহানা। আজ হবে তো কাল হবে, এটা হলে তো ওটা হবে, যদি কিন্তু তবে। এই কথাগুলো মনোবিজ্ঞানের ভাষায় ভীষণ রকম ভয়াবহ, যাকে বলা হয় একটি চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ। কোনো মানুষ দেখবেন যে আ কথায়, কথায় এরকম যেমন এরকম হাত ঝুলাচ্ছে, এরকম করতেছে, এরকম করতেছে, এরকম করছে। এই মানুষগুলো থেকে সবসময় দূরে থাকবেন। এটা বিভিন্ন কারণ অর্থাৎ মনোবিজ্ঞানের দৃষ্টিতে এবং অপরাধ বিজ্ঞানের দৃষ্টিতে। এই মানুষগুলো যা বলে তা তারা নিজেরা বিশ্বাস করে না। আর যা বলে তার সঙ্গে তাদের অন্তরে কোনো টান থাকে না। ২ নম্বর হলো যে তারা যা বলে তাদের একটা ধারণা যে তাদের এই বক্তব্য লোকজন বিশ্বাস করছে না। তাদের কথাবার্তাগুলোকে তারা আরো রং, চং লাগানোর জন্য, বিশ্বাসযোগ্য করার জন্য এবং মানুষের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য তারা বেশি, বেশি ঘাড় ঝুলাবেন, হাসাহাসি করবেন, ওভারে স্মার্টনেস দেখাবেন এবং হাত ঝুলাবেন। এই বৈশিষ্ট্যগুলো যখনই থাকবেন তখনই ধরে নেবেন যে সেখানে প্রতারণা হচ্ছে এবং সেটা রাজা করুক, প্রজা করুক, ভিক্ষুক করুক। এই মানুষগুলোকে আপনি সাইকোলজিক্যালি মানসিকভাবে বিশ্বাসযোগ্যতার পর্যায়ে আনবেন না। দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের অনেকের মধ্যে এই বৈশিষ্ট্যটি রয়ে গেছে। ফলে কি হলো যে তারা যে কথাগুলো বলছেন সেখানে যদি এবং কিন্তু আসছে, যদি কিন্তু ভালো না, হাত ঝুলানো হচ্ছে। যেখানে হাসির দরকার নেই সেখানে তারা হাসছেন। যেখানে গুরু গাম্ভীর্যতার দরকার নাই, স্বাভাবিক কথা বললেই হয়ে যায়। সেখানে তারা একেবারে গুরু গম্ভীর হয়ে যে কথাগুলো বলার চেষ্টা করছেন তা পাঠক মহলে, দর্শক মহলে, শ্রোতা মহলে ভীষণ রকম সমস্যা তৈরি করছে। এইজন্য কিছু মানুষ
বর্তমান সরকারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। এর বাইরে তারা কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে সীমান্ত নিয়ে, সচিবালয় নিয়ে, এনবিআর নিয়ে। এই সিদ্ধান্তগুলো জনগণ কিন্তু কোনো অবস্থাতে মানতে পারছে না। এবং এর প্রেক্ষিতে যারা ক্ষতিগ্রস্ত হওয়ার চিন্তা করছেন, আশঙ্কা করছেন, তারা রাস্তায় নেমে এসেছেন। তারপর আ যারা এখানে লাভবান হবেন এর মাধ্যমে, তারা বেশ উল্লাস প্রকাশ করছেন। ফলে সমাজের মধ্যে কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশন প্রবল আকার ধারণ করছে এবং এর প্রেক্ষিতে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, আমলা, কামলা, রাজনীতিবিদ সকলের সঙ্গে সরকারের যে দূরত্ব, এটি গত ১ সপ্তাহে একেবারে রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠেছে। এবং এই যে তেলে বেগুনে জ্বলে উঠেছে, এর প্রেক্ষিতে হঠাৎ করে গুজব ছড়িয়ে পড়ল যে প্রধান উপদেষ্টা তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং এই যে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন, এটি আবার তারা বুঝতে পারলেন যে এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আবার সেখান থেকে তারা সঙ্গে, সঙ্গে ইউ-টার্ন করলেন এবং বললেন যে না, তারা পদত্যাগ করবেন না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করলেন এবং বৈঠক করতে গিয়ে তারা সেই আগের সেই যদি এবং কিন্তু কম যদি হয় আ সংস্কার, তাহলে ডিসেম্বর মাসে, বেশি সংস্কার হলে জুনের মাসে, জুন মাসে এবং তারা ২০২৬ সনের জুন মাসের ৩০ তারিখের পরে একদিনও থাকবেন না বলে বক্তব্য দিয়েছেন তাদের যে প্রেস সচিব তিনি। এখন প্রশ্ন হলো যে আ জুন মাসের ৩০ তারিখের পরে তিনি কোথায় যাবেন ২০২৬ সনের? আবার কথাটা তারা বলতে গিয়ে কিন্তু তারা ২০২৬ সনটা উচ্চারণ করেনি, আমি যেটা বললাম। কিন্তু এটা তো ২০২৫ সনের জুন মাসও হতে পারে, মানে আগামী মাসও হতে পারে। এবং তারা যে কথাটি বলে ফেলছেন যে মুখ ফসকে যে জুন মাসের ৩০ তারিখের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস একদিনও থাকবেন না এবং সেখানে তারা সন উচ্চারণ করেননি। এবং এটা যদি প্রকৃতি খেলে দেয় এখানে যে, "ঠিক আছে বাবা, তুমি যখন ২০২৬ সন বলোনি, তো এজন্য ২০২৫ সনেই তোমাকে আমরা বিদায় জানালাম।" এভাবে আসলে অনেক কিছু বাংলাদেশে ঘটছে এবং অনেক কথাবার্তা হচ্ছে। মূল ব্যাপার হলো যে এই যে ৩০শে জুন, সেটা ২০২৫ হোক কিংবা ২০২৬ হোক, এই সময়টিতে তারা যে আছেন, তারা যে থাকবেন, এই প্রতিটা মুহূর্ত জাতির জীবনকে আনন্দময় করে তুলবেন, নাকি তারা অতিষ্ঠ করে তুলবেন? নাকি বর্তমান যে সমস্যাগুলো রয়েছে এগুলোর সমাধান হবে? অথবা এগুলো গণবিস্ফোরণে পরিণত হবে? এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা যেভাবে চলছে, তাতে প্রায় প্রতিটি দিন সরকারের জন্য অস্বস্তিকর, অবমাননাকর